নমস্কার, স্কুল অফ ল প্র্যাকটিস থেকে প্রদীপ দাশগুপ্ত কথা বলছি। আজকে আমরা আমাদের সঙ্গে রেখেছি সৌভিক দাস। নমস্কার। আমাদের টিমেই কাজ করছেন স্কুল অফ ল প্র্যাকটিস, তাছাড়া বাইরে কেসও করে। এখন এই গত সপ্তাহে আমি শনিবার দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে পারপাস অফ দিস স্কুল, এই স্কুলের পারপাসটা কি, যারা নতুন ভর্তি হয়েছেন, যারা নতুন এই প্রফেশনে আসছেন, তাদের একদম সব কিছু নতুন লাগছে। সেই জন্য আমি এটা করেছিলাম, যেটা আমি আগের দিন আপনাদের বুঝিয়ে বলেছিলাম। আজকে তাহলে সৌভিক আমরা আলোচনা করি কতগুলো কোর্ট আছে, মানে কোন কোন কোর্টে কি কি কেস হয়। একটা কোর্ট তো না, বহু কোর্ট আমরা দেখতে পাই, এবং তাদের অ্যাক্টিভিটি কি, তাদের পাওয়ার কি, ফাংশনারি কি, অ্যাক্টিভিটি পারপাসটা কি, কি তাদের জুরিসডিকশন, রোলটা কি, কজন জজ কন্ট্রোল করে, এগুলো আমরা আজকে আলোচনা করব। খুব ভালো টপিক। আচ্ছা, নতুন যারা তাদের জানা এটা খুব প্রয়োজন। ইনিশিয়ালি আমি বলি প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল 1947 এর আগ পর্যন্ত ছিল অ্যাক্টিভ। প্রিভি কাউন্সিলটা কি? প্রিভি কাউন্সিল ছিল স্কটল্যান্ডে। তা ভারত স্বাধীনতার আগে, ভারত স্বাধীন হবার আগে 1947 এর আগে প্রিভি কাউন্সিল ছিল সুপ্রিম কোর্টের ওপরে। এখন যেমন সুপ্রিম কোর্টে গেলে কি হয়, তুমি দেখেছো যে সুপ্রিম কোর্টে গেলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেল, শেষ। আগে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ মানে শেষ। তখন সুপ্রিম কোর্টের ওপরে আমরা প্রিভি কাউন্সিল যেতে পারতাম। যেমন ফর অ্যান এক্সাম্পল, প্রিভি কাউন্সিল স্কটল্যান্ডে, প্রিভি কাউন্সিল ফাংশন কি ছিল? প্রিভি কাউন্সিল ফাংশন ছিল এটা একটা বডি অফ অ্যাডভাইজার, যেটা ইউকে গভর্নমেন্টকে ওরা অ্যাডভাইস করতো। আর সিনিয়র পলিটিশিয়ানস ছিল যারা মেম্বার অফ দি হাউস অফ কমন্স অথবা হাউস অফ লর্ডস। সিনিয়র পলিটিশিয়ান তারা ছিল। এবং সার্টেন জাজমেন্টস আর অলসো কন্ডাক্টেড বাই দি প্রিভি কাউন্সিল, কিং ইন কাউন্সিল বলতো। তার মানে এই যে সেই সময় বিফোর 1947 যদি এমন দেখা যেত যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে আমরা ডিসস্যাটিসফাইড, আমরা সেই ক্ষেত্রে কিন্তু প্রিভি কাউন্সিলে অ্যাপ্লাই করতে পারতাম। যেমন ফর অ্যান এক্সাম্পল, বারিন ঘোষ যখন হলেন, কনভিক্টেড হলেন, তখন চিত্তরঞ্জন, শোনা যায় চিত্তরঞ্জন দাস প্রিভি কাউন্সিলে গিয়ে তাকে নিয়ে এসেছিলেন একটা পার্টিকুলার পয়েন্টের ওপরে, তাকে বাঁচিয়ে এনেছিলেন, তার ফাঁসির অর্ডার হয়েছিল। এইভাবেই প্রিভি কাউন্সিল চললো আপ টু 1947। এই প্রিভি কাউন্সিলে তো মানে ধরুন অন্যান্য দেশের সুপ্রিম কোর্টের, হ্যাঁ, তখন ব্রিটিশরা তখন বিভিন্ন উপনিবেশ গড়ে তুলেছে, সিঙ্গাপুর, হংকং, তারপরে অস্ট্রেলিয়া, সবই তাদের আন্ডারে। সিংহল, ইন্ডিয়া, তখন ব্রিটিশ ইন্ডিয়া বলতো। এখন আমাদের পুরোনো বইগুলোতে দেখা যায় এভিডেন্স অ্যাক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া বলে লেখা। এখন কথা হলো যে এই প্রিভি কাউন্সিলের আইন, যেগুলো ডিসিশন বা অবজারভেশন তৈরি হলো, সেই প্রিভি কাউন্সিলের অবজারভেশন আমরা মানবো কিন্তু এখন আপ টু 1947। বিফোর 1947 আমরা মেনে নেব, নট আফটার 47। তাহলে আজকের দিনে এই প্রিভি কাউন্সিলের এই ডিসিশনসগুলো আমাদের জানার কি প্রয়োজন? প্রথমত একটা হিস্টোরিক ভ্যালু, আর দ্বিতীয়ত তুমি যখন কেস করতে যাবে, ধরো তুমি সুপ্রিম কোর্টের কোনো একটা জাজমেন্ট দেখাচ্ছ, কেউ যদি বিফোর 1947 প্রিভি কাউন্সিল হাজির করে, তাহলে তোমার একটা কষ্ট হয়ে যাবে, সেটাসাইড হয়ে যাবে, তোমারটা মানবে না। প্রিভি কাউন্সিল যেটা বলে গেছে বিফোর 1947 সেটাকেই ধরা হবে। সেটা সেই কেসটাও সেই সময়কার হতে হবে। হ্যাঁ, সে অবজারভেশন, জাজমেন্ট, ডিসিশনস সমস্ত কিন্তু প্রিভি কাউন্সিলের বিফোর 1947 অব্দি এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হবে। সেই কারণে আমাদের জানা দরকার এটার হিস্টোরিক ভ্যালু। তাছাড়া প্রিভি কাউন্সিল না জানলে তো তোমার প্রিভি কাউন্সিল বই হয়তো কিনতেও হতে পারে, দেখবে যে কিছু কিছু জাজমেন্ট আছে, এমনকি এখনো দেখবে তুমি কিছু কিছু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেন এবং সেখানে
সাহেবরা লেখেন, জজ সাহেবরা লেখেন যে ইন কমপ্লায়েন্স উইথ দি প্রিভি কাউন্সিল জাজমেন্ট পাস বাই দ্য লর্ডশিপস ইন দি ইয়ার 1936 এরকম ভাবে লিখে সেটাকে সাপোর্ট করে তাদের জাজমেন্টটা জানা দিল। সেই জন্য প্রিভি কাউন্সিলটা জানা প্রয়োজন। এখন কথা হলো যে প্রিভি কাউন্সিলের নিচে হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি আর্টিকেল 131 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছিল। হাইকোর্ট তৈরি হয়েছিল অ্যাজ পার আন্ডার আর্টিকেল 215 হাইকোর্টের অরিজিনাল সাইডে, যেটা আমি তোমাকে বললাম যে হাইকোর্টের যে অরিজিনাল সাইড, সেখানে না, আমি আগে সুপ্রিম কোর্টের অরিজিনাল সাইডটা বলে নিই, তারপরে আমি হাইকোর্টে আসছি। ঠিক আছে। সুপ্রিম কোর্ট আর্টিকেল 131 হাইকোর্টে মামলা হতো ইন্ডিয়া গভর্নমেন্ট ভার্সেস স্টেট, বিটুইন দি স্টেটস, দুটো স্টেটের মধ্যে যদি কোনো ডিসপিউট লাগে, সেটা যেভাবে ডিসপিউটটা লাগুক সেটা সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে মিটিয়ে দিত। এবার চলে আসছেন হাইকোর্টে। হাইকোর্ট অ্যাজ পার আর্টিকেল 215 হাইকোর্ট কনস্ট্রাকশন হয়েছিল, তৈরি করা হয়েছিল। এবং হাইকোর্টের ফাংশনে বলতে পারি আমি দুটো সাইড ছিল হাইকোর্টের, অরিজিনাল সাইড আর আপিলের সাইড। অরিজিনাল সাইড কেন বলা হতো, ধরো এখন যেমন আমরা দেখছি আমাদের মামলা হলে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট BCJM ফাইল করি, তখন আমাদের ফাইল করতে হতো হাইকোর্টে সব মামলা অরিজিনাল সাইডে। অরিজিনাল সাইড ছিল ট্রায়ালের জন্য। এটা কত কোন সাল অবধি? এটা সাল বলতে গেলে ধরো আমাদের 1973 আগে যে 1898 মতো সেই সময় যেটা এসেছিল ওই পর্যন্ত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের এই যে 1973-তে যে আইনটা চেঞ্জ হলো, তার আগেই যে আইনটা ছিল তখন সেই আইনটা যখন ইন্ট্রোডিউসড হয়েছিল 1898 এই ধরনের আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই রকম ওই সময়ের কালীন ওটা ছিল আর কি। সেটা 18th সেঞ্চুরিও ধরে নিতে পারো। তা সেই সময় যখন তৈরি হয়েছিল সেই সময় অরিজিনাল সাইডে সমস্ত মামলাগুলো যেত, যত মামলা ছিল। এবং ওই অরিজিনাল সাইডে যদি হেরে গেলে তখন আপিল করতে হবে, ওই একই কোর্টে আপিলের সাইড ছিল আবার, তখন সেখানে গিয়ে আপিল করতে। এবার দেখা গেল যে লোক সংখ্যা বাড়ছে, তার ফলে হাইকোর্টের উপর চাপ বাড়ছে। তখন হাইকোর্ট করলেন কি, হাইকোর্ট তখন ডিভিশন করলেন। হাইকোর্ট তখন করলেন যে হাইকোর্টের নিচে থাকবে যে কটা ডিস্ট্রিক্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট যেটা আছে সে ডিস্ট্রিক্ট কোর্ট হবে। আমি আজকে এই ডিভিশন অফ কোর্টের মধ্যে আসছি না, মানে এক্ষুনি আসছি না আর কি। কিন্তু হাইকোর্ট বললেন যে আমাদের এই হাইকোর্টের নিচে প্রত্যেকটা হাইকোর্ট তো ফর স্টেট, একটা স্টেটের চিফ হচ্ছে হাইকোর্ট ফর জুডিশিয়ারি, জুডিশিয়ারি তার বিচার ব্যবস্থা, আর শাসন ব্যবস্থাতে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। শাসন ব্যবস্থাকে বলা হয় বিচার ব্যবস্থার গার্ডিয়ান, গার্ডিয়ান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আর হাইকোর্ট তখন তার নিচে করলেন, ক্রিমিনাল সাইডে করলেন সেশনস কোর্ট, আর সিভিল সাইডে করলেন ডিস্ট্রিক্ট কোর্ট। কোর্ট কিন্তু একই, মাইন্ড ইট, একটাই কোর্ট, একজনই জজ সাহেব, নাম আলাদা, সেশন জাজ, ডিস্ট্রিক্ট জাজ। কিভাবে বসেন? সেশন জাজ বসেন একই লোক, ধর মিস্টার ওয়াই বসছেন সকাল 10:30 থেকে 1:30 পর্যন্ত, সব ক্রিমিনাল সাইডের ম্যাটারগুলো নিলেন উনি। তারপর ওটা চলে গেল 1:30 থেকে 2টো টিফিন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ পার হাইকোর্ট রুলস। এবং তারপরে 1:30 থেকে 2টো থেকে 4:30 পর্যন্ত ওটা সিভিল কোর্টে ট্রান্সফার হয়। তখন ওই একই জজ যখন এসে বসলো তখন তার নাম হয় ডিস্ট্রিক্ট জাজ। তার যে আবার স্ট্যাম্প, প্যাড, সিল সব ডিস্ট্রিক্ট জাজ, ম্যান কিন্তু সেম। এবার তিনি একা এত কেস সামলাতে পারবেন না বলে
সেই জন্য কিছু অ্যাডিশনাল কোড দেওয়া হলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই সেশন কোর্ট সকালে হবে না ডিস্ট্রিক্ট জাজ হিসেবে আগে বসবেন? এ তো অনেক সময় উল্টেও যায়। না, কখনোই না। এটা হাইকোর্ট রুলস অ্যান্ড অর্ডারে এটা বলা আছে যে প্রথমে 10:30 থেকে 1:30 পর্যন্ত সেশনস কোর্ট হবে, আর 1:30 থেকে 2 অব্দি দুটো টিফিন, হ্যাঁ। আর রেসেস, আর 2 থেকে 4:30 অব্দি হবে সিভিল কোর্ট। তুমি যেটা বললে উল্টেও যায়, সেটা অ্যাডিশনাল কোর্টে হয়। যেমন ধরো সেশনস কোর্টে তুমি একটা মামলা নিয়ে গেলে, হুম। সেশনস কোর্টের ফাংশন কি? সেশনস কোর্টের ফাংশন হলো তার যে অধস্তন কোর্ট যেগুলো আছে, সাবঅর্ডিনেট কোর্ট, ধরো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, তাদের মামলার যে আপিলগুলো বা রিভিশনগুলো, তুমি যখন সেশন জাজে যাচ্ছ, সেশন জাজ আপিলটা যদি অ্যাডমিট করছেন, তোমার রিভিশনটা অ্যাডমিট করছেন। অ্যাডমিট করা মানে কি বলতে চাইছি? অ্যাডমিশন করা মানে উনি দেখে নিচ্ছেন জজ সাহেব যে তোমার মেটেরিয়াল কি আছে। তুমি সাপ ব্যাংক মাঝে ঢুকিয়ে দিলে, তিনি নিয়ে পাঠিয়ে দিলেন, তা না। এই পাঠিয়ে দিলেন কথা কেন বললাম? পাঠিয়ে দিলেন কথা বললাম এই জন্য, তিনি অ্যাডমিশন করলেন, অ্যাডমিশন হলো, অ্যাডমিশনের পরে তিনি ওটাকে ট্রান্সফার করে দেবেন ওই অ্যাডিশনাল সেশন জাজ। যেমন আলিপুরে 19টা অ্যাডিশনাল সেশন জাজ আছে। তোমাকে বললো তোমার অ্যাপিল অ্যাডমিট হলো, পেশকারবাবু বলে উঠলেন আপিল অ্যাডমিটেড, 16/2 নেক্সট ডেট পড়লো, 3rd এডিজেতে ট্রান্সফার হলো। মাইন্ড ইট, এস যে বলে না, অ্যাডিশনাল সেশন জাজটা বলে না, এডিজেই বলে। কিন্তু তুমি যখন লিখবে তোমার পিটিশন, তখন তুমি অ্যাডিশনাল সেশন জাজ লিখবে। তা এই কারণে এটা ওই অ্যাডিশনাল কোর্ট রইল এদেরকে দেখার জন্য। এবার পাওয়ার কি? সেশন জাজে পাওয়ার হলো ক্রিমিনাল কেস করে তো তিনি, সেশন জাজে পাওয়ার হচ্ছে আপ টু ডেথ পানিশমেন্ট। আচ্ছা, ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট অব্দি দিতে পারেন। তবে একটা কথা বললে, ক্যাপিটাল পানিশমেন্ট যদি দেনও, মানে ডেথ পানিশমেন্ট, সেই ডেথ সেন্টেন্সের জন্য, ডেথ সেন্টেন্স তিনি দিলেই কিন্তু ডেথ সেন্টেন্স হয়ে যায় না। ডেথ সেন্টেন্সটা আবার কনফার্ম হয় হাইকোর্টের দ্বারা। অলদো যে লোকটার ডেথ সেন্টেন্সের আন্ডারে চলে গেল, সে একটা আপিল করে, কিন্তু আপিল যদি নাও যায়, তাহলে ইট ইজ আন্ডার সুপারভিশন অফ হাইকোর্ট সুপারভাইজ করে তবে ওটা ডেথ সেন্টেন্সটা কনফার্ম করলে তবে তার ডেথ সেন্টেন্স এক্সিকিউশন হবে। এই হচ্ছে কথা। আর ডিস্ট্রিক্ট কোর্টে হয় কি? ডিস্ট্রিক্ট কোর্টে সিভিল ম্যাটারটা হয়, যেহেতু সিভিল সুট আছে, সিভিল ম্যাটারটা হয়। এখন ধরো তুমি যদি বলো ক্রিমিনাল আর সিভিলের তফাৎ কি? সিভিল আর ক্রিমিনাল। সিভিলের ক্রিমিনাল যেটা দেখা হয়, সে দেখা হয় যে একটা লোকের একটা কমপ্লেনেন্ট থাকে, একজন কমপ্লেনেন্ট কমপ্লেন করলো এগেইনস্ট দি পারসন কনসার্ন, তাকে বলা হচ্ছে অ্যাকিউজড। অ্যাকিউজ বলে, এটা আমেরিকা বলে ডিফেন্ডেন্ট, আমরা অ্যাকিউজ বলি। তা এই অ্যাকিউজ পারসন যে থাকে, ক্রিমিনাল কোর্ট দেখে how much magnitude of offense he has committed by the help of Evidence Act, যে কতটা ম্যাগনিটিউড অফেন্স সে করেছে, এবং সেটা যদি সে করে থাকে, তার প্রেসক্রিপশন অফ পানিশমেন্টে কোথায় লেখা আছে? ইন্ডিয়ান পেনাল কোডে। আমি বলছি ওটা, এই নামগুলো ইদানিং জুলাই থেকে আমরা শুনে সব চেঞ্জ হয়ে যাবে, সেগুলো পরে কথা, প্রিন্সিপালটা একই থাকছে। তাহলে ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট ফাংশন হচ্ছে কোর্ট কিভাবে চলবে, ফ্রম দি লোয়ার কোর্ট, ক্রিমিনাল কোর্ট একদম লোয়েস্ট কোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট অব্দি কিভাবে চলবে অ্যাজ পার ক্রিমিনাল প্রসিডিওর কোড, এটা গাইডেড হয়। আর তোমার ইন্ডিয়ান পেনাল কোড কন্ট্রোল করে
যে কোনটাকে অফেন্স বলছে আর কোনটাকে ক্রাইম বলছে, বা দুটোর মধ্যে ডিফারেন্স। ধর ডাকাতি আর রবারি, হুম কেমন? ডাকাতি কাকে বলছি? ডাকাতি বলছে মোর দ্যান 4 যদি হয়ে যায়, এক যারা গেল ডাকাতি করতে, সেখানে ডেকয়টি লেস দ্যান 4%, সেখানে হয়ে গেল রবারি। পার্সেন্ট, হ্যাঁ আপ টু 4% রবারি, 4% এক্সিড করে গেলেই সেটা ডেকয়টি হয়ে গেল। তারপর ধর আমরা বলি কিডন্যাপিং। হ্যাঁ Kidnapping. কি ভুল বলে থাকে। কিডন্যাপিংটা অনেক সময় ভুলই বলি, কারণ কিডন্যাপিং হচ্ছে যখন কোনো বাচ্চাকে, বাচ্চা মানে মাইনরকে, তার গার্জিয়ানশিপের আন্ডার কন্ট্রোল থেকে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে চলে গেল, সেটাকে বলে কিডন্যাপিং। আর তা না হলে যদি অ্যাডাল্ট হয় তা কি বলে বলো তো? অ্যাবডাকশন। অ্যাবডাকশন। তাহলে সেটাকে বলে অ্যাবডাকশন। যেমন আমাদের কিছুদিন খাদিম কর্তা হুম হুম অ্যাবডাক্টেড হয়েছিল, দেখবে তুমি স্টেটসম্যানে রাইট ইংলিশ লিখতো একমাত্র, আর সব কাগজগুলো লিখতো কিডন্যাপ। কিডন্যাপড, স্টেটসম্যান লিখতো অ্যাবডাক্টেড। আচ্ছা তাহলে অ্যাবডাকশন হলো যখন অ্যাডাল্ট পার্সনকে নিয়ে চলে যাবে। এই যে ডিফারেন্স, চুরি আর বাকার ডাকাতি মধ্যে তফাৎ কি? হুম দুটোই ধর ট্রান্সফার অফ প্রপার্টি। চুরিটা ট্রান্সফার অফ প্রপার্টি, তোমার উইদাউট নলেজ, নলেজ হাতে কনসেন্টের ব্যাপার নেই, হুম সেটা হলো চুরি। ডাকাতি কি? ইউ হ্যাভ দি কনসেন্ট, but that Not consent, consent, you have the knowledge. consent, Achha. but that consent has been obtained ফোর্সফুল। by coercion, forcefully. তোমাকে জোর করে at the point of dagger, at the point of revolver তোমাকে এটা করা হচ্ছে। এই যে ডিফারেন্স গুলো, মানে হোয়াট ইজ দ্য অফেন্স, ডেফিনেশন অফ অফেন্স, ডেফিনেশন অফ ক্রাইম, and if it is committed, what would be its prescription of punishment? হুম কতটা পেনাল্টি তুমি দিতে পারবে, কোর্ট দিতে পারবে, সেটা দেওয়া থাকে ইন্ডিয়ান পেনাল কোডে। আর এভিডেন্স অ্যাক্ট কি কাজ করে? এভিডেন্স অ্যাক্ট কাজ করে, আমরা যখন কোর্টে সাক্ষী দিই বা সাক্ষী নেই, বা সেই কোর্টের সাক্ষী কোন প্রশ্নটা কোর্ট অ্যাডমিট করবেন আর কোন প্রশ্নটা কোর্ট অ্যাডমিট করবেন না, হুম সেইটা ডিপেন্ড করছে, সেটাকে গাইড করে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। মানে যখন সাক্ষী আরম্ভ হয়ে গেল তখন সবটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের উপর চলে গেল। হুম হুম বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দেখলাম সিভিল আর ক্রিমিনালের মোটামুটি ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম। এবারেই বলবো সার্কিট বেঞ্চ। সার্কিট বেঞ্চটা বলা হয়নি, তোমাকে হাইকোর্টে পরে বলা উচিত ছিল। সার্কিট বেঞ্চ হলো, ধরো তুমি, আমি তোমায় বললাম যে হাইকোর্টে এখন আপিলের জুরিসডিকশন, আপিল রিভিশন রিট হচ্ছে। এখন ধরো তুমি সেশন জাজ থেকে একটা অর্ডার এগেনস্টে, বা ডিস্ট্রিক্ট জাজ থেকে একটা অর্ডার এগেনস্টে হাইকোর্ট আসছো। হুম হাইকোর্টটা একটাই, ওয়েস্ট বেঙ্গলে। এবার ধরো কেউ কুচবিহার থেকে আসছে আর তুমি যাচ্ছ সিটিজেবল কোর্ট থেকে। সিটিজেবল কোর্ট থেকে হাইকোর্টের দূরত্ব হলো জাস্ট পাশেই। পাশেই। ধর আমি ধরে নিলাম 200 গজ, ভেতর দিয়ে রাস্তা আছে 200 গজ, আর ওখান থেকে 700 গজ যদি ধরি, আমি 700 গজ যদি ধরি, আর কুচবিহার হলো 700 মাইল। তাহলে একটা লোক 700 মাইল দূর থেকে এসে এখানে কেস করবে, সেই সুবিধার জন্য সার্কিট বেঞ্চ তৈরি করা হলো, যে সার্কিট বেঞ্চটা ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট। সেটা একটা আলাদা একটা কনস্ট্রাকশন তৈরি করলো তাদের এরিয়াতে। নর্থ বেঙ্গলে রয়েছে আমাদের হুম সার্কিট বেঞ্চ, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে। সেই সার্কিট বেঞ্চে ওই নর্থ বেঙ্গল এরিয়ার লোকগুলো আসতে পারে, তাতে তাদের অনেক সুবিধা হয়, কাছাকাছি মধ্যে। অনেক কাছাকাছি হয়ে যায়। সেই কারণে এই সার্কিট বেঞ্চের ব্যাপারটা আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে তো দুটো আছে বোধহয়, একটা আমাদের জলপাইগুড়ি, একটা আন্দামান আন্দামান নিকোবর। নিকোবর। হ্যাঁ, আন্দামান নিকোবরে করেছে, আগে ছিল না। আগে ছিল। আচ্ছা, এবার বলি সেশন জাজ
অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, সেশন জাজের নিচে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ। অ্যাসিস্ট্যান্ট সেশন জাজের পানিশমেন্ট দেওয়ার পাওয়ার, ক্রিমিনাল কোর্টের যে পাওয়ার, সেটা হয় কোন জজ কতটা পানিশমেন্ট দিতে পারবেন। যেমন আমি এক্ষুনি বলেছি যে পানিশমেন্ট দিতে পারবে তোমার এই সেশন জাজ পানিশমেন্ট দিতে পারে আপ টু ডেথ, আর অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ পানিশমেন্ট দিতে পারে আপ টু 10 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট সেশন জাজের নিচে হচ্ছে তোমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পানিশমেন্ট দিতে পারেন আপ টু 7 ইয়ার্স। কেমন? তাহলে এই যে আমরা দেখছি এইগুলো, এই পানিশমেন্টের যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা কিভাবে কাজ করে। ধরো একটা লোক যখন ইনিশিয়ালি অ্যারেস্ট হয় ইন কেস অফ ক্রিমিনাল, সে যে কোনো অফেন্সের জন্যই হোক, তাকে ইনিশিয়ালি প্রথমে নিয়ে যেতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আফটার অ্যারেস্ট, আমরা সিজিএম বলি শর্টে। সিজিএম বলি শর্টে। কিন্তু যদি স্পেশাল কোর্ট হয় তাহলে কিন্তু স্পেশালি যেতে হবে। যেমন 409 যদি হয় যে স্টেটের এগেনস্টে কোনো আর্থিক তছরূপ করেছে, সেইখানে দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে তোমার স্পেশাল কোর্টে। তখন আর সিজিএমে যাচ্ছে না কিন্তু কেসটা, তখন স্পেশাল কোর্টে যাচ্ছে। স্পেশাল কোর্টে ফার্স্ট অ্যাপিয়ারেন্স ওখানে। আর এছাড়া এনি অফেন্স, একটা চর মারা থেকে আরম্ভ করে 323, আমি এখন সেকশনে বলছি না, একটা থাপ্পড় মারা থেকে আরম্ভ করে মার্ডার পর্যন্ত সমস্ত কেসের ইনিশিয়াল অ্যাপিয়ারেন্স অ্যাকিউজ পারসনকে করানো হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, অথবা এসিজেএমও যায়। অথবা এসিএম কেন যায় বলি, এসিএম যায় জন্য এই একই, এটাও বলতে পারো তুমি, আমি এক্ষুনি বললাম তোমার লোড কমানোর জন্য, লোড কমানোর জন্য সার্কিট বেঞ্চ যেমন বললাম, এটাও টাইপ অফ সার্কিট বেঞ্চ। কিরকম? ধরো একটা ডিস্ট্রিক্ট, আমি ধরলাম যে হুগলি একটা ডিস্ট্রিক্ট, এই হুগলি ডিস্ট্রিক্টের 4টে সাব ডিভিশন। এই 4টে সাব ডিভিশন কি কি? ধরো শ্রীরামপুর, আরামবাগ, চুচুড়া আর চন্দননগর। এর মধ্যে ব্রিটিশরা বললো আমরা একটা সাব ডিভিশনকে হেডকোয়ার্টার্স বানাবো, মানে ওখানে আমরা সবাই বসবো। ফর এন এক্সাম্পল, এখানে চুচুড়া হচ্ছে হেডকোয়ার্টার্স। এই চুচুড়াতে দেখা গেল চুচুড়াতে কে কে বসবেন? অ্যাডমিনিস্ট্রেশন টপরা বসবেন, পুলিশের টপ সুপারিনটেন্ডেন্ট পুলিশ উনি বসবেন, এডুকেশনাল যে টপ তিনি বসবেন, মেডিকেলের যে টপ সিএমও তিনি বসবেন, তারপরে সিএমও বলে না, মানে মেডিকেলের যে টপ থাকে তিনি বসবেন। তারপর ধরো জুডিশিয়ারি যে টপ ওই ডিস্ট্রিক্টের, তার মানে ডিস্ট্রিক্ট জাজ সব সময় হবে তোমার সদরে। এই সদরটাই হচ্ছে তোমার ইংরেজিতে বলা হচ্ছে হেডকোয়ার্টার্স, বাংলায় বলি সদর কোর্ট। তাহলে এই যে ভাগ করলো, এইবার কত হলো, যদি শুধু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একা নেন সদরে তাহলে বসে, এবার তুমি যদি চিন্তা করো আমাদের নর্থ 24 পরগনা 5টা সাব ডিভিশন ভাগ হয়েছে, কি কি? বসিরহাট আর তোমার হচ্ছে গিয়ে বনগাঁ আর ব্যারাকপুর আর হচ্ছে সবই বি দিয়ে, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, ওই বিধাননগর এবং আরেকটা কি আছে আমার এক্ষুনি মনে পড়ছে না, যাই হোক। এই যে এবার তুমি চিন্তা করো, বসিরহাট থেকে একটা লোক যদি এখানে এসে মামলা করে তোমার বারাসাত হেডকোয়ার্টার্স, নামটা ভুলে গেছিলাম, বারাসাত। এই বারাসাতে হেডকোয়ার্টার্সে মামলা করতে তার যাতায়াতের কথাটা ভাবো। এই কারণে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ইন্ডিভিজুয়াল সাব ডিভিশনে বসিয়ে রাখা হয়েছে। তারা ইকুইভ্যালেন্ট পাওয়ার অফ সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেম পাওয়ার নিয়ে তারা একইভাবে কাজ করে চলেছে। বুঝতে পারছো? আচ্ছা, এইবার হলো আমি বললাম অ্যাসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে অ্যাসিস্ট্যান্ট
আমরা সিজিএম গেছি। সিজিএম বললাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজিএম হয়েছে। এবং এই অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে উনি তো একা করতে পারবেন না, কারণ একা সম্ভব না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসরা থাকেন, কোনো কোটি 6 জন, কোনো কোটি 10 জন, কোনো কোটি 12 জন, মানে অ্যাজ পার ভলিউম অফ দি কেসেস। তারা ওই, তুমি যখন কমপ্লেন কেস করতে যাচ্ছ, তোমার প্রথমেই যেতে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, আন্ডার সেকশন 200 অফ সিআরপিসি। সেটা আমি আর আসছি না। তুমি কমপ্লেনটা করার পর লার্নেড ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নেন। কগনিজেন্স নেওয়া মানে হচ্ছে হি টুক দি জুডিশিয়াল নোটিস অফ ইট। যখন যে জুডিশিয়াল নোটিসটা নিল, তখন সে নিজে এসে রাখবে না, সেটা ট্রান্সফার করে দেবে লোয়ার কোর্টে। লোয়ার কোর্টে, ইকুইভ্যালেন্ট কোর্টে। ইকুইভ্যালেন্ট কোর্ট, হ্যাঁ। লোয়ার কোর্ট হবে না, কারণ সে যে কোনো জিএমএ, ধরো আলিপুর যদি হয়, আলিপুরে 10টা জিএম আছে, ওই 10 জন যেমন 6 নম্বর জিএমএ ট্রান্সফার হলো, অত তারিখে মামলা, তোমাকে সিজিএম থেকেই বলে দেওয়া হলো, পেশকাবাবু বলে দিলেন, তুমি ওই তারিখে 6 নম্বর কোর্টে গিয়ে তোমার স্টেপ জানেবার নিলে, তোমার আর সিজিএম আসতে হচ্ছে না, বা সিএম আসতে হচ্ছে না। তাহলে একটা কোর্টে সিজিএম এর যা পাওয়ার, জিএম এরও তাই পাওয়ার। একদম সিজিএম এ যা পাই, তাহলে ট্রায়ালটা সে করবে কি করবে? ট্রায়ালটা করতে পারবে না তো। সিজিএম 7 বছর পানিশমেন্ট দিতে পারে, জিএমও 7 বছর পানিশমেন্ট দিতে পারে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে পানিশমেন্ট 7 বছর উপরে চলে গেল, তখন কিন্তু তিনি মামলাটা চার্জশিট হওয়ার পর, আমি এটা এখন জাস্ট ঠিক আছে। ওভারঅল বলে যাচ্ছি, পরে আমি সব ডিটেলে বলবো। মামলাটা চার্জশিট হওয়ার পর তিনি তো কোর্ট করতে পারবেন না, তিনি ওটা পাঠিয়ে দেন। কমিটমেন্ট। এই পাঠিয়ে দেওয়া প্রসেসটাকে বলে কমিটমেন্ট। তিনি পাঠিয়ে দেন সেশন জাজে, সেশন জাজে পাঠিয়ে দেন, বুঝতে পারছো? হ্যাঁ। এইভাবে কেসগুলোকে ভ্যারি করা। এখন ধরো আমাদের এখানে এখন কোর্ট প্রচুর বাড়ানো দরকার, হয়তো সরকার যে কোনো অসুবিধার জন্য হয়তো পারছেন না, কিন্তু বাড়ালে আমাদেরই যথেষ্ট সুবিধা। তারা লিটিগেন্টসদেরও সুবিধা, আমাদেরও সুবিধা। হ্যাঁ, প্রচুর জমেও যাচ্ছে। আর অ্যাডিশনাল আমরা আজকে এফডি করলে, আচ্ছা এবার একটুখানি বলে নিই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাপারটা কিন্তু এবার অ্যাডমিনিস্ট্রেশনের দিকে চলে গেল। আমি তোমায় আগে বলেছি একবার যে দুটো ভাগ হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি। জুডিশিয়ারি ইজ দ্য গার্ডিয়ান অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো ভাগ হয়ে গেছে। এই অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কোর্ট আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের কোর্টগুলো হলো যেমন কোর্ট অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, ইট হ্যাজ গট নো জুডিশিয়াল পাওয়ার। যদিও 144 এর অর্ডারটাকে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল পাওয়ার বলে বলেছেন। আর একটা কথা বলে রাখি, আগে মানে যখন ব্রিটিশরা ছিলেন আমাদের দেশে, তখন এই অ্যাডমিনিস্ট্রেশন আর জুডিশিয়ারি ভাগ হয়নি, দুটো এক ছিল। এবং এই কারণে মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়েছিল। কারণ মহারাজ নন্দকুমার, আমরা যদি মহারাজ নন্দকুমারের অফেন্সটা দেখি, তিনি দলিল জাল করেছিলেন, তাই তো ফাঁসি হতে পারে না। দলিল জাল তো ফাঁসি হতে পারে না, পানিশমেন্ট হবে, 4-5 বছর পানিশমেন্ট হবে। ওয়ারেনের স্ট্রেংথ এটাকে তখন অ্যাক্টিং জাজ যে ছিল, তাকে বলে তুই ফাঁসি দিয়ে দাও। আচ্ছা, যদিও তারপরে ইমপিচমেন্ট হয়েছিল ইংল্যান্ডে গিয়ে, সেটা অন্য কথা। কিন্তু এই যে বললো তুই ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দেওয়া হয়ে গেল, কারণ উনি বলেছেন, ওনার কথা শুনতেই হবে। কিন্তু আমাদের এখানে একটা উপকার হয়েছে, 1968 থেকে আমাদের এই দুটো ভাগ হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি। এখন দেখবে পাড়ার ছেলেরা বলে যে কিছু করা যাবে না, কেসটা কোর্টে চলে গেছে, আর কিছু করার নেই, কেসটা কোর্টে চলে গেছে। মানে রাজনৈতিক নেতারাও কেস কোর্টে চলে গেলে আইনত আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এফআইআর হয়ে গিয়ে যখন কেসটা কোর্টে চলে যাবে, আর কোনো হস্তক্ষেপ করার জায়গা নেই। আগে ছিল সাবজুডিস ম্যাটার, সাবজুডিস ম্যাটার বলতে যেটাকে বলা হয়। এইবার আমরা এর আজকে এই অবধি থাক, এর পরের দিন আমরা আলোচনা করবো রেন্ট কন্ট্রোল,
হিউম্যান রাইটস কমিশন, জুভেনাইল কোর্ট, ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম, স্টেট কমিশন, ন্যাশনাল কমিশন, ভাগ চাষ কোর্ট, বর্গা কোর্ট, আলাদা করে। যেটা সিভিলে আমরা প্রায় শুনি। তারপরে ধরো মিউনিসিপাল কোর্ট, লোক আদালত, তার ফাংশন কি, ডিসিপ্লিনারি প্রসিডিংস ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল অ্যাক্ট থেকে আসছে। তারপরে স্পেশাল কোর্ট, ইসি কোর্ট মানে এসেনশিয়াল কমোডিটিস কোর্ট, স্মল কজ কোর্ট, আরো কিছু ট্রাইব্যুনাল এখন যেগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে নেক্সট আমরা আলোচনা করবো। আজ এই অবধি থাক। ঠিক আছে। নমস্কার, আজকে এই পর্যন্ত রইল। পরের সপ্তাহে শনিবার আমরা আবার বাকি কোর্টগুলো নিয়ে আলোচনা করবো।